হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও। আমাদের এই ট্রিপের এইটিই লাস্ট ভ্লগ, তবে চ্যানেলে ট্রাভেল সিরিজ কিন্তু চলতেই থাকবে। আমি যখন যেখানে ঘুরতে যাব তোমাদের সাথে সেই জায়গাগুলি শেয়ার করব। আমাদের হোমস্টেতে কাটানো সকালটা কিছুটা এরকম ছিল। আগের দিনই আমরা এসেছিলাম এই রিভার ক্র্যাব হোমস্টেতে। সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আর তার সাথে দেয়া থাকবে আগের ভিডিওগুলির লিংক। তোমরা চাইলেই সেখানে ক্লিক করে এই ট্রিপের সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। জানালা দিয়ে পাহাড় দেখেও মন ভরেনি, তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তায় প্রাতঃভ্রমণে। এই আম গাছে দেখো কত মুকুল এসেছিল, এখন তো মনে হয় বড় হয়ে খাওয়ার উপযোগ্য হয়ে গেছে। আসলে আমরা আছি লোয়ার শিটংয়ে, তাই এখানে ঠান্ডাও অনেকটা কম, আর সমতলে দু একটা গাছও দেখা যাচ্ছে। প্রসঙ্গত এখানে বলে রাখি, আমরা অফবিট পাহাড়ি গ্রাম ঘুরবো বলে তো এখানে এসেছি অবশ্যই, কিন্তু আমাদের এখানে আসার আরেকটি উদ্দেশ্য ছিল কিন্তু লেপচা ফলস দেখার। আমরা ইন্টারনেটে কয়েকদিন আগে লেপচা ফলসের এত অপূর্ব দৃশ্য দেখেছিলাম যে এই জায়গাটি এক্সপ্লোর করার যে আগ্রহ সেটা অনেকাংশে বেড়ে গিয়েছিল। এখান থেকে ট্রেকিং করে লেপচা ফলসে যেতে প্রায় আধ ঘন্টারও বেশি সময় লাগে, আর যিনি গাইড করে নিয়ে যান তিনি 500 টাকা করে নেন। তো আজ সকালে আমাদের যাওয়ার কথা ছিল, সেরকমই প্ল্যান হয়েছিল কিছুটা, কিন্তু আগের দিন রাত্রে গাইড ভাইকে জিজ্ঞেস করাতে তিনি বলেন যে এখন লেপচা ফলস সম্পূর্ণ শুষ্ক, ঝর্ণার জল পড়া বন্ধ হয়ে গিয়েছে যেহেতু গরমকাল, এবং আশেপাশের প্রকৃতিও কিছুটা শুষ্ক হয়ে গিয়েছে। একমাত্র বর্ষাকালেই নাকি এর অপূর্ব সৌন্দর্য ধরা পড়ে। আর আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখো আমাদের হোমস্টে থেকে আমরা এতক্ষণ হেঁটে মেইন রোডে আসলাম, আর ওই পাশেই কিন্তু আরেকটি হোমস্টে রয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে, তাই আমরা এই গ্রামটি ঘুরতেই এখন বেরিয়েছি। তোমাদের এখানে আরেকটি কথা বলে দিই, যারা তোমরা এই অফবিট লোকেশনগুলিতে ঘুরতে আসবে, কাছে পিঠে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করার মতো কোনো হোটেল পাবে না। যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেলেও যেহেতু জনসংখ্যা অনেক কম, ওনারা কিন্তু অনেক দূর থেকে খাবার দাবার নিয়ে আসেন, তাই এখানকার হোমস্টেগুলিতেই কিন্তু প্যাকেজের মধ্যে সেই সুবিধাগুলি রাখা হয়। আর গ্রাম ঘুরতে ঘুরতে আমরা রিয়াং নদীর ওপরে একটি ব্রিজের সন্ধান পেয়েছি। লোকাল এক গ্রামবাসীকে জিজ্ঞাসা করায় তিনি এই রাস্তাটির হদিস দিলেন। আমরা এখানে আসবার আগে ইন্টারনেটে, ইউটিউবে সব জায়গায় কিন্তু দেখেছিলাম শিটংকে কমলা লেবুর দেশ বলা হয়। তো মনে একটা এক্সাইটমেন্ট ছিল যে হয়তো অনেক কমলা লেবুর গাছ এখানে দেখতে পারবো। অনেকের কাছে জিজ্ঞেস করাতে তারা কিন্তু বলেছেন এখানে অরেঞ্জ ফেস্টিভ্যাল হয় ওই নভেম্বর থেকে ডিসেম্বর ওই সময়টা দিয়ে। কিন্তু এখানে এসে তো আমি পুরো অবাক, যদিও বা আমরা গরমকালে এসেছি, কিন্তু কমলা লেবুর গাছ যে আমরা কতক্ষণ ধরে খুঁজেছি সে আর বলবার ভাষা নেই। নদীর অল্প অল্প জলের স্রোত বেড়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা এই পাহাড়ি গ্রামে ঘুরতে ঘুরতে পাহাড়ের প্রায় অনেকটা উঁচুতে চলে এসেছি। আর আমি এখানে আরেকজন গ্রামবাসীকে আবারও জিজ্ঞাসা করছি কমলা লেবুর জায়গাটি কোথায়, আর উনি আমাকে হাত দেখে ওই জায়গাটি দেখালেন। যাই হোক, কমলা লেবু না দেখতে পেলেও ছোট ছোট কয়েকটা গাছ দেখেছি, এই যে সেগুলি। সম্পূর্ণ গ্রাম ঘুরে আসার পরে আমি কিছু অদ্ভুত ধরনের পোকা দেখতে পেলাম। গাছের ডালে এবং পুরো ঝোপটিতে এমন ভাবে ছেয়ে আছে, মনে হচ্ছে যেন ছোট ছোট মঞ্জুরি ফুল সাদা রঙের। আমি শুধু এদের চলনটি লক্ষ্য করছিলাম, আর ও বলল আমাদের ওখানেও নাকি এই পোকাগুলি প্রচুর দেখা যায়, আর যেই ঝোপে যায় সেই ঝোপটা নাকি পুরো এরা পাতা খেয়ে খেয়ে ধ্বংস করে দেয়। যাই হোক, আমরা হোমস্টেতে এসে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম। ছিল লুচি, ডিম সেদ্ধ আর একটা ছোলার তরকারি, আর এখানে আমি একটা জিঞ্জার টিও বলে দিয়েছিলাম।
চারিদিকে পাহাড় ঘেরা পরিবেশে বসে চা খাওয়ার আমেজই কিন্তু আলাদা। ব্যাগপত্র গুছিয়ে রেডি টেডি হয়ে আবারও শেষবারের মতো সেই জায়গাটিতে গেলাম, নদীর ধারে। এই হলো আমাদের হোমস্টে, আর তার ঠিক পেছনেই কিন্তু এই নদীটি। আগে এই সাঁকোটি দিয়েই নদীতে আসতে হতো, কিন্তু জল না থাকায় পাশ দিয়ে একটি রাস্তা হয়ে গেছে এখন, আর সাঁকোটিও ভেঙে গেছে। চেক আউটের সময় হোমস্টের ওনার আমাদের এইভাবে সম্মান জানিয়েছিলেন। আমাদের খুব ভালো লেগেছে এই হোমস্টেতে এনাদের ব্যবহার। ফেরবার পথে আমরা যোগীঘাটে দাঁড়িয়েছিলাম, আর এই হচ্ছে যোগীঘাট ব্রিজ। জলপাইগুড়ি যাওয়ার পথে আমরা গাড়ি থামিয়েছিলাম মংপুতে, যেখানে সিংকোনা প্ল্যান্টেশন হয়, আর এখানে সিংকোনার সরকারি দফতরও আছে, যেখানে মংপুর অধিকাংশ গ্রামবাসীরা কাজ করেন। আর ঠিক এর পাশেই আছে রবীন্দ্র ভবন। ঢোকার মুখে বাদিকেই পড়বে এই ট্রি হাউসটি। আমরা যাওয়ার কোনো অ্যাক্সেস পেলাম না, সম্ভবত এখানে কাজ চলছে। এই সম্পূর্ণ রবীন্দ্র ভবনের ভেতরে কিন্তু একটি মিউজিয়াম রয়েছে, সেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। মিউজিয়ামটিতে রবীন্দ্রনাথের ব্যবহার্য নানা ধরনের জিনিসপত্র রাখা রয়েছে। 1938 সালে রবীন্দ্রনাথ প্রথম এই মংপু গ্রামে আসেন। তিনি এসে এই বাড়িটিতেই প্রথম উঠেছিলেন। তখন এই নির্জন গ্রামে এই বাড়িটিতে বসেই রবীন্দ্রনাথ নানা গান, কবিতা রচনা করেন এবং পরবর্তীতে সেগুলি মুক্তিও পায়। এমনকি শোনা যায় তিনি তার 80তম জন্মদিনও এই বাড়িতেই পালন করেছিলেন। তোমরা মংপুতে এলে অবশ্যই এই রবীন্দ্র ভবন ভিজিট করো। চারিপাশে চা বাগান আর সমতলের রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা ডুয়ার্সে প্রবেশ করেছি। আমাদের গাড়ি ছুটে চলেছে জলপাইগুড়ির দিকে। সেখানেই আমাদের এই ট্রিপের শেষ গন্তব্য। সেবক রোড হয়ে ওদলাবাড়ির পথে গজলডোবা হয়ে আমরা জলপাইগুড়ি পৌঁছেছিলাম। আবার পথে দুধারে পড়বে এই সুন্দর বনাঞ্চল, যেটি ডুয়ার্সের মূল আকর্ষণ। আমি যতবার নর্থ বেঙ্গল গিয়েছি, যাওয়া আসার এই রাস্তাটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ শান্ত, অন্যরকম এক অনুভূতি কাজ করে প্রতিবার। আর এই হলো তিস্তা ব্যারেজ। এই ব্যারেজের আশেপাশের সৌন্দর্য সন্ধ্যাবেলায় চোখে পড়ে, কারণ এখানে সন্ধ্যাবেলায় দীঘাপুরী সি বিচের মতো মার্কেট বসে এবং অনেকে ঘুরতে আসে। আমি জলপাইগুড়ি এসেছিলাম আমার মেঝো দাদু ঠাকুমার বাড়িতে, কিন্তু আসবার পথে আমি এতটাই অসুস্থ হয়ে যাই যে সেখানে গিয়ে কোনো রকম আমি ভিডিও তুলতে পারিনি। এমনকি ইচ্ছে ছিল পরিবারের সকলের সাথে তোমাদের আলাপ করানোর আর দাদুর চা বাগান ঘেরা সুন্দর বাড়িটি তোমাদের সাথে শেয়ার করার। যাই হোক, সুস্থ হয়ে যে আমি বাড়ি ফিরতে পেরেছি এটাই অনেক। ঠাকুমার আবদারে আবার যখন জলপাইগুড়িতে যাব তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। বড় কাকু কাকিমা ভোর রাত্রে এনজেপি স্টেশন পর্যন্ত আমাদেরকে দিয়ে গিয়েছিল, কারণ আমাদের এনজেপি থেকে ভোর 5টায় ট্রেন ছিল 02518 গুয়াহাটি কলকাতা স্পেশাল ফেয়ার এসি SF স্পেশাল ট্রেন। এই ট্রেনটি উইকেন্ড স্পেশাল ট্রেন, সপ্তাহে একদিনই চলে, রবিবার। সম্পূর্ণ এসি ট্রেন এবং আমাদের ছিল স্লিপার কোচ, যেখানে আমাদের পড়েছিল সাইড, আপার, লোয়ার, স্লিপার বেড। সঠিক ভাড়া আমার মনে না থাকলেও ওই জনপ্রতি 1000 থেকে 1100-র মধ্যেই হবে। ট্রেনের আপাত স্বচ্ছ জানালা দিয়ে এখন দেখতে পাচ্ছি ফারাক্কা ব্রিজ। ছোটবেলায় বাবা ফারাক্কা বাঁধ বেড়াতে নিয়ে এসেছিল। আমরা গাড়ি করে বেড়াতে এসেছিলাম, আর অনেক ছোট ছিলাম বলে স্মৃতিগুলো অস্পষ্ট হয়ে গেছে। যাই হোক, কলকাতা স্টেশনে না নেমে আমরা ব্যান্ডেল হয়ে সুস্থ মতো বাড়ি ফিরেছিলাম। সেই সব ভিডিও ক্লিপ আর তোলা হয়নি। মাকে বলবো, তুই একবারে খাচ্ছিস কেন? আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ওই দেখো, দেখেছো মা আসছে না, আস্তে আস্তে খা। মা দেরি আছে, মার আসতে। আস্তে আস্তে খা, শেষ হয়ে যাবে তো। আস্তে আস্তে খা, শেষ হয়ে যাবে না। দেখ এক নিঃশ্বাসে খাচ্ছে। আচ্ছা, দেখ কেমন এক নিঃশ্বাসে খাচ্ছে। দেখ না, দেখ না।
সকলের জন্য অল্প স্বল্প যা কিছু এনেছিলাম এই ট্রিপ থেকে সেগুলি দিতেই ওই বাড়িতে গিয়েছিলাম। তো চলো আজকের ভ্লগটা এইটুকুনি, এই ট্রিপের লাস্ট ভ্লগ এখানেই শেষ হলো। তবে সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভ্লগ আসছে, তার জন্য অবশ্যই অপেক্ষা করো। হ্যাঁ জানি আমার ভ্লগ দিতে অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভ্লগে। চলো টাটা।